ফজলু ভাই যেটা বলেছে, এখনো একটা বক্তৃতার বিষয় নিয়ে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, তা আমি এগুলোর কোনো জবাব দিতে চাই না। আমাদের সামাজিক পরিস্থিতি এবং আমাদের যে পলিটিক্যাল কালচার, এটাকে আমরা উন্নত করার চেষ্টা করব গ্রাজুয়ালি, কিন্তু ওভারনাইট আমাদের এই পলিটিক্যাল কালচার কি 100% ডেমোক্রেটিক প্র্যাকটিসে আমরা আসে গেছি? আসতে পারি নাই। তো সুতরাং আমাদের এই পলিটিক্যাল কালচারটা আপনি যেটা আশা করছেন সেটা ইনশাআল্লাহ একদিন আমরা পাবো, কিন্তু সেটার জন্য আমাদের সময় লাগবে। আমরা ডেমোক্রেটিক গুড প্র্যাকটিস করতে চাই, কালচার আমরা নিয়ে আসতে চাই। আমরা ব্যাড কালচার যেগুলো অতীতের রেশ এখনো রয়ে গেছে সেগুলোকে আমরা এলিমিনেট করে দিতে চাই থ্রু আওয়ার ব্যাড গুড প্র্যাকটিস এবং গুড পলিটিক্যাল ডেমোক্রেটিক কালচার সৃজন এবং লালন করার চর্চা করার মধ্য দিয়ে। সেই জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা নিজেরা যদি পার্লামেন্ট থেকে সেই চর্চা শুরু করি এবং লার্জ পলিটিক্যাল পার্টিগুলো যদি স্টেজে সেগুলো আমরা করা শুরু করি, ময়দানে সেগুলো যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে এগুলা ব্যাড প্র্যাকটিস এলিমিনেট হয়ে যাবে। আশা করছি যে কোনো নেতার ভাষণকে কেন্দ্র করে ভবিষ্যতে এরকম কেউ কোনো আচার আচরণ করবে না যাতে করে আমাদের আহত হতে হয়। তবে এটা ঠিক না বলে অনেক কিছু বলে ফেললেন, সেই জন্য অনেক কথা সহজ কথা যায় না বলা অতি সহজে। তো আমরা যেটা বলতে চেয়েছিলাম, মুক্তিযুদ্ধের সময় কি মুক্তিযুদ্ধদের হাতে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়নি? হয়েছে, কিন্তু এভরিথিং ইজ ফেয়ার, কি যেন আগে বলতো লাভ ওয়ার, আর এখন আমরা বলি পলিটিক্স। এভরিথিং ইজ লাভ ওয়ার, এভরিথিং ইজ ফেয়ার, ফেয়ার লাভ ওয়ার এন্ড পলিটিক্স। আমি এটি এখানে এই জন্যই বলতে চাচ্ছি, যদি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যদি হিউম্যান রাইটস ভায়োলেশনটা আমরা সেইভাবে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার বলি, ইন পলিটিক্স বলি, তা আমরা যদি জুলাই গণ অভ্যুত্থানে যারা অভ্যুত্থানে অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের হাতে যদি সার্টেন কিছু কিছু যারা আমাদের উপরে মানে স্টেট অর্গান, স্টেট অপারেটর যারা আমাদের উপরে হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে, ম্যাসাকার করেছে, মাস কিলিং করেছে, যাদের গুলিতে 1400-র বেশি আমাদের মানুষ শহীদ হয়েছে, আমাদের ছাত্র জনতা, তাদের বিরুদ্ধে আজকাল কিছু কিছু আওয়াজ উঠছে যে তাদের যে মামলা করার কি অধিকার নাই? কেন আপনারা ইন্ডেমনিটি দিলেন? কেন জুলাই জাতীয় সনদে একটা দফার মধ্যে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হলো? তো এটা কি আপনি হিউম্যান রাইটস ভায়োলেশন ধরবেন? যুদ্ধের ময়দানে যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে যদি আমার কোনো কর্মকাণ্ড হিউম্যান রাইটস ভায়োলেশন অন্তর্ভুক্ত হয়, সেটাতে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। তো সেই জন্য সেই ইন্ডেমনিটিকে আমরা সমর্থন করেছি। এখন যদি বলা হয় যে তাদেরকে মামলা করতে দিতে হবে, ইত্যাদি দিতে হবে, তাহলে মুক্তিযোদ্ধারা রাজাকারকে হত্যা করার দায়ী এখন মামলা করা যাবে? অনেকটা সেরকম। তো সুতরাং এক্সেপশন সব জায়গায় আছে, আমরা সবকিছুকে হিউম্যান রাইটস ভায়োলেশন বলতে পারবো না। আমাদের অবস্থা গণ অভ্যুত্থানের সময় আমরা যেভাবে আমাদের জুলাই যোদ্ধাদেরকে ইন্ডেমনিটি দিয়েছি, সেটাতে আমাদেরকে সম্মত থাকতে হবে জাতীয় ভিত্তিতে। এগুলো আমি এখানে খোলাসা করে বলছি, কারণ এখানে আমরা ন্যাশনালি ঐক্যমত্য পোষণ করেছি। এটা জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামে আমরা সেটা স্বাক্ষর করেছি। তো এখন যেটা আমাদের সংসদীয় কমিটিতে আপনি বললেন যে কি আলাদা আছে, একটা আলাদা কথা ফাঁস করে দিই। আমরা বলেছি আমরা কোনো আরোপিত আদেশ যেগুলো জবরদস্তিমূলক ভাবে আমাদের উপরে ইম্পোজ করা হয়েছে সেটার মধ্যে নাই। তবে আমরা জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করব। যেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে আছে, অনেক দল অনেক রকমের নোট অফ ডিসেন্ট দিয়েছে, অনেক দফাতে আমরাও দিয়েছি। সেখানে বলা আছে যদি নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়, সেই সমস্ত দলসমূহ সেটা বাস্তবায়ন করতে পারবে। সেই অ্যাকর্ডিংলি 70 অনুচ্ছেদের কথা আমরা বলছি। আমরা 4টা বিষয়ে সম্মত হয়েছি, কিন্তু অনেক দল 2টো বিষয়ে সম্মত হয়েছে, অর্থবিদ এবং আস্থা ভোট, এই 2টা বাদে বাকি সব বিষয়ে এমপিরা স্বাধীন। আমরা বলেছি না, আরো 2টা বিষয়ে পরাধীন। একটা হচ্ছে সংবিধান সংশোধনী, আর একটা হচ্ছে যদি দেশের যুদ্ধ পরিস্থিতি কখনো হয়
সেই সময় যে আইন আসবে সেটা দলের পক্ষে থাকতে হবে। তো এইটা এই চারটা বিষয় বাদে বাকি বিষয়ের সাথে এই দুইটাতে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল। এখন আমরা ম্যান্ডেট পেয়েছি, আমরা ইশতেহার উল্লেখ করেছি, সুতরাং আমরা ওইভাবে যাব। আমরা বলেছি যে 100 আসনের উচ্চ কক্ষ নির্মিত হবে এবং আসনের অনুপাতে হবে, সেখানে সংবিধান সংশোধনীটা যাবে না। এই দুইটা বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। অন্যান্য দল সেটার বিরুদ্ধে, তারা 100 আসনে আছে, আসনের অনুপাতে নাই, ভোটের সংখ্যা অনুপাতে আছে, তারা সংবিধান ওখানে সংশোধন নিতে চায়, আমরা ওখানে নিতে চাই। সুতরাং যেভাবে আমরা নোট অফ ডিসেন্ট হয়েছি, আমরা ইশতেহারে উল্লেখ করেছি এবং আমরা সেভাবে ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে, আমরা সেভাবে যাব। এই হচ্ছে আমাদের কথা। এখন আমাদেরকে যদি বলা হয় যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা শপথ নেন নাই কেন, আমরা বলবো আপনারা নিয়েছেন কেন? কেননা আমাদের এখানে একটা ব্যালট ছিল জাতীয় সংসদ নির্বাচনের জন্য, সেই ব্যালটে সংসদ সদস্য প্রার্থীদের মার্কা ছিল, সেই মার্কাতে জনগণ ভোট দিয়েছে, আমরা সংসদ সদস্য হয়েছি। আমাদের ইশতেহার অনুসারে আমরা ম্যান্ডেট প্রাপ্ত হয়েছি, আমরা সংসদ সদস্য হিসেবে সেই ম্যান্ডেট অনুসারে সার্বভৌম জাতীয় সংসদ আমরা প্রতিনিধিত্ব করব। এখানে কোনো ব্যালটে তো সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের ভোট হয় নাই। হ্যাঁ, যদি গণভোটের রায় আমরা মান্য করি, সম্মান দিই, সেটা তো সংসদে আসতে হবে। এসে আমরা সংসদে আলোচনা করব এবং সবাই যদি সম্মত হয়, সংবিধানে গৃহীত হয়, তখন সেটা শপথ নেওয়ার প্রশ্ন আসবে, কোন ফর্মে নেওয়া হবে, কে শপথ গ্রহণ করাবেন, তখন সেভাবে যাবে। এখন জবরদস্তি যদি আমাদেরকে কালকে বলা হয়, অবশ্য বলবে মনে হয় কালকে যে আপনারা শপথ গ্রহণ করুন, সেটা তো হতে পারে না, এটা তো জবরদস্তিমূলক। তা আমরা এইভাবেই ডেমোক্রেটিক চর্চাটা, আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মধ্য দিয়ে জাতীয় সংসদের ভিতরে সীমাবদ্ধ রেখে আমরা গণতন্ত্রকে বিকশিত করব, সেই আশায় দিন গুনছি। দাদা, আমার মনে হয় আমি সবার বিরক্তির কারণ হয়ে যাচ্ছি, কারণ সবাই যা শুনতে চায় সেটা আমি বলছি না। বলছি? ঠিক আছে, আপনি পিনপতন নীরবতায় সকলে শুনছে। ধন্যবাদ। আর কয়েক মিনিট পরে ইফতার, হ্যাঁ, ইফতারের ব্যবস্থা সময় আছে, হবে। আপনারা কেউ দৌড়াদৌড়ি করবেন না, এখানে ব্যবস্থা আছে। বোকানাঙ্গা অবস্থায় আসলে কি বলতে কি বলে ফেলবো ঠিক নাই, আমি কম বলাই ভালো হবে। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আমি প্রশ্ন নিতে রাজি আছি, তবে একটু ঠান্ডা মাথায় প্রশ্ন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছি, আমি বলেছি যে এই ব্যাপারে আমাদের তিনটাতেই এটা আছে। প্রতিশ্রুতি আছে, আমরা সেই বিষয়ে আইন প্রণয়ন করব। কমিশন কিভাবে কাজ করবে, টার্মস অফ রেফারেন্স কিভাবে হবে, কারণ লক্ষ লক্ষ মামলাবাজির মধ্য দিয়ে দেশে কোনো শান্তি স্থাপন করা যাবে না। সুতরাং এই কমিশনটা আমাদের কিন্তু 31 দফার মধ্যেই আছে, এমন না যে এটা আমরা 5ই আগস্টের পরে নিয়েছি। 31 দফা যখন আমরা প্রণয়ন করেছি, তখন আমরা ধারণা করেছি এই ফেসিবাদের পতন হবে একদিন, হলে কি কি নৈরাজ্যের সৃষ্টি হতে পারে, কত হিংসার প্রতি হিংসার সিনারি দেখতে হতে পারে, তখনই আমরা চিন্তা করেছি, তখনই আমি আমার মতো একজন যোগ্য লোকের হাতে এই 31 দফা প্রণয়ন হয়েছে। আমি তখনই চিন্তা করছি আমাদের এই রিকনসিলিয়েশন কমিশনটা আমাদেরকে রাখতে হবে, এবং সেই সময় আমরা সাউথ আফ্রিকার উদাহরণটা মাথায় রেখেছিলাম। তাদের ওখানে ট্রুথ কমিশন হয়েছে, আমাদের এখানে হয়তো হাফ ট্রুথ কমিশন হবে, ন্যাশনাল রিকনসিলিয়েশন হবে। এটা জাস্টিস কায়ানের উদ্ধৃতি দিয়ে বলছি। অনেক সময় আমরা ট্রুথ বলে হয়তো এটা ইট মাইট বিকাম লেটার অন হাফ ট্রুথ, অথবা যাই হোক, আমাদের যে হাফ ট্রুথও বাস্তবায়ন করতে পারি, কম হবে না। এই ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন আমাদের গঠন করতেই হবে, এটা আমাদের অঙ্গীকার, এবং এর মধ্য দিয়ে আমরা জাতিতে ঐক্য রাখতে চাই এবং শান্তি রাখতে চাই। ঐক্যবদ্ধ জাতি ছাড়া, শান্তি প্রতিষ্ঠা করা ছাড়া কোনোদিন অগ্রগতি, প্রগতি কোনো সেক্টরে হবে না, এটা আমরা নির্ধারণ করেছি। সুতরাং আমরা এর কমিশন দেয়। আপনাদের মন্ত্রী মহোদয় কিন্তু আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়েছে, কারোর কিছু বিষয় আছে। আপনি সাংবাদিক নাকি? হ্যাঁ, বলছি জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়, অর্থাৎ 5th আগস্টের পরে, 5th আগস্টের পরে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন তো আমার প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল না। আমি বলেছি 5th আগস্ট পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের যে সময়টা, ওই সময়টা, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীকালে কোনো রকমের হিউম্যান রাইটস ভায়োলেশন অথবা অন্যান্য কোনো ক্রাইম এখানে অন্তর্ভুক্ত হবে না। ইনডেমনিটির ভিতরে ওটা, ওই ডেটটা নাই। 6th of August থেকে সেই ইনডেমনিটি ভুক্ত নয়। আর যে পরিষ্কার হয়েছে, সময়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড যে প্রশ্নটা সময়ের বিষয়, সময়ের বিষয়, এই বিষয়ে তো আমাদের কোনো রিজলিউশন নাই।
এটা যেভাবে আছে ঠিক ওইভাবেই সম্ভবত আমরা গ্রহণ করতে পারবো। তবে এখন 100% গ্যারান্টি দিতে পারছি না, কারণ পার্লামেন্টের সার্বভৌমত্বের বিষয় আছে। আমি যাহা বললাম তাহা আইন নয়, ওই সার্বভৌম পার্লামেন্টে আলোচনা করে যদি কোনো সময় কোনো অ্যামেন্ডমেন্ট ওখানে আসে, হয়তো সবাই আলোচনা করেই সেটা নেবে, অথবা as it is